সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশন স্টুডিও থেকে প্রবাসী আপনাদের এবং আমাদের প্রিয় অনুষ্ঠান প্রবাস টাইমে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে যাব আমেরিকার মিশিগান আমাদের জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল আহমেদের কাছে। ওনার এখানে যুক্ত আছেন আরও দুইজন বাঙালি এবং একজন মেয়র, আমেরিকা মিশিগানের মেয়র। আমরা তাদের সাথে পরিচয় হবে। তার আগে আমরা পরিচয় হয়ে নিই। আমাদের স্টুডিওতে, ঢাকা স্টুডিওতে একজন অতিথি আছেন, আপনাদের পরিচিত, সুপরিচিত টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদ। জামিল আহমেদ, আপনি কেমন আছেন? আমি ভালো আপা, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকে পেয়েও আমরা অনেক আনন্দিত যে আমাদের স্টুডিও আজকে আপনি আলোকিত করেছেন। তো দর্শক, আমরা আজকে জামিল আহমেদের সাথে কথা বলবো, আমরা আমেরিকার মিশিগান ফয়সাল আহমেদের সাথে কথা বলবো। ফয়সাল আহমেদ কি আমাদের সাথে সংযুক্ত আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আহমেদ, আমরা জানতে চাচ্ছি আপনার সাথে যারা অতিথি আছেন তাদের পরিচয়টা একটু দেবেন আমাদের সাথে। জি, আমি মিশিগান অঙ্গরাজ্য থেকে হ্যাম্পটন সিটি কাউন্সিলের মেয়র ক্যারেন মায়াস্কি এন্ড মেয়র প্রোটেম এনামিয়া ফাদেল আল মাসুমি কাউন্সিলর হ্যাম্পটন এন্ড তুহিন চৌধুরী বাংলাদেশের একজন সমাজসেবক, এবং আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ চৌধুরী আমেরিকা মিশিগান অঙ্গরাজ্য থেকে আপনাদের সাথে আছি। অসংখ্য ধন্যবাদ সকলকে আমন্ত্রণ আমাদের জয়যাত্রা টেলিভিশন ঢাকা স্টুডিও থেকে। আপনাদের ওখানে এখন অনেক শীত, যতটুকু জানতে পারলাম আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপার মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। আপনি কি সঠিক তথ্য দিতে পারবেন যে কি পরিমাণ শীতের পড়েছে ওখানে? তুষারপাত হচ্ছে সম্ভবত। হ্যাঁ, তুষারপাত হচ্ছে। তো আজকে গতকালকে থেকে তুষারপাত একটু কমছে, গতকালকে থেকে টেম্পারেচার একটু আপ হয়েছে। তো আমি যতটুকু জানি যে বিগত আমার জানার মতে, আমি 8 বছর আমেরিকাতে, আমার জানার মতে 8 বছরে এরকম কখনো ঠান্ডা হয় নাই। This I see the first time in 80 years in my USA life. So আপনি জানেন যে গত পরশুদিন আমাদের টেম্পারেচার সর্বনিম্ন সেলসিয়াসে -33 এবং ফারেনহাইটে -11 নেমে আসছে। মানে 8 বছরের ইতিহাসে এইবারই বেশি শীত পড়েছিল, তুষারপাত হয়েছে বেশি। আমরা আরেকটু জানতে পেলাম যে মানুষ অনেক মৃত্যুবরণ করেছে এই শীতের কারণে। হ্যাঁ, আমাদের মিশিগানে এমন কোনো খবর আমার কাছে নাই, তবে আমেরিকাতে বিভিন্ন জায়গায় ধরেন প্রায় 15 জন বা 17 জন হবে, আমার সঠিক হিসাবটা আমার কাছে নাই। সেইখানে কি আমাদের বাঙালি কেউ ছিল কিনা আপনার জানা আছে? জি না, সেখানে আমাদের বাঙালি কেউ নাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য আমি আসলে আজকে আপনাদের সাথে আমার এই মেহমানদেরকে নিয়ে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য থেকে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি, এবং সাথে সাথে আমি একটা কথা বলবো যে এই যে জয়যাত্রা টিভির যে উদ্যোগ, এই প্রবাসীদেরকে নিয়ে, যাতে আমরা অনেক প্রবাসীরা, বিশেষ করে প্রবাসীরা অনেক হ্যাপি। আমরা অবহেলিত প্রবাসীদেরকে জয়যাত্রা টিভি মানুষের সামনে নিয়ে আসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তো আজকে কথা বলবেন আপনাদের সামনে, আমি যে মেহমানদেরকে নিয়ে আসছি একজন একজন করে, ওনারা কথা বলবেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, আজকে অনুষ্ঠানের শেষে আমি আমার মনের কিছু কথা এবং আবেগের কিছু কথা জয়যাত্রা টিভির মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। সেটা আমাকে একটু লাস্টে সময় দিবেন, আমি আশা করব। এখন আপনারা কথা বলবেন আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান যিনি আকর্ষণ, যাকে আমরা খুব রিকোয়েস্ট করে নিয়ে আসছি। উনি অনেক ব্যস্ত মানুষ, এত সকালবেলা ঘুম থেকে উঠেন না মনে হয়তো আমাদের ডাকে এবং আমাদের বাঙালি মানুষের ভালোবাসায় উনি আমাদের সামনে চলে আসছেন। তো উনি এখন কথা বলবেন, মেয়র ক্যারেন মায়াস্কি। ধন্যবাদ ফয়সাল আহমেদ আপনাকে। আমাদের মেয়রের সাথে কথা বলবেন আমাদের আজকের অতিথি। কিন্তু তার আগে আপনাকে আমি দুই একটা কথা বলিনি। আপনারা কিন্তু অবশ্যই অবহেলিত না, আপনারা প্রবাসীরাই কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান এবং অনেক সম্মানিত, কারণ আপনাদের রেভিডেন্স যোদ্ধা বলা হয়, আপনাদের এক একজন প্রবাসী এক একটা অ্যাম্বাসেডার। সো আপনারা কখনোই অবহেলিত না। আমাদের মাঝে মধ্যে একটা ফোন কল ছিল, আমরা ফোন কলটা একটু নিয়ে নেই। লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনি মেয়রের সাথে একটু কথা বলেন, আমাদের অতিথি জামিল আহমেদ। I welcome Honorable Mayor. This is Jamil Ahmed from Bangladesh, Joyjatra Television Studio. Hello, how are you doing? Very good, thank you. Thank you, and I'm very delighted to learn that you have joined very early in the morning, and which is very inspiring for us. And you know,
presenter today raised with a point that this is very cold wave going on in your country now. And can you please give us a sort of a description how the practical realities are going on regarding that? With the cold, oh my goodness. Well, we actually had to open City Hall as a warming center, so folks could come and get warm and sleep if they needed to on the first floor of City Hall the last few days. So yeah, it's been very cold. Okay, and I would like to mention that as a U.S. State Department Eisenhower Fellow, I visited Michigan State University in 2012. And that time I recall the temperature level was minus 28. And I see this time this is far lower, 33 degrees. Yeah, it's been extraordinary. Okay. So, but we've all survived and now it's getting warmer again. Okay, I hope for the best. And there are lots of viewers of this television channel in different other countries who are watching this program. They would like to participate, contribute on several different issues, and through this TV channel, many of the viewers, they raise their problems, questions, concern, and our honorable chairperson, she also responds to those realities. So do you see some sort of cultural or educational exchanges with Asia or Bangladesh, where Michigan or your state can be collaborative partner, or any other information you'd like to share about that? Well, I'm not sure what's going on at the state level, but certainly in Hamtramck, we welcome different delegations throughout the year. We often have folks come from around the world, not just our residents. We have an incredibly diverse city. It's the most diverse, the most international city per capita in the state of Michigan. Mm-hmm. So we're used to having people here from all over the world, but we also have delegations from the State Department frequently come here. And they come here specifically because we are such an international city. Mm-hmm. We're only 2 square miles, but we have people here from all over the world. And we're kind of a study case, I think, okay, for how people live together and make a community together, coming from all over the world. That's the American dream, right? Okay. I would also like to include our presenter, Helena Jahangir. She also represents the business community as the director of the Federation of Chamber of Commerce and Industries. Mm-hmm. As a member of the Prime Minister's entourage, she visited a number of countries of the world, and she has also those experience of interacting with different communities of the people. She's experienced with diverse culture and varieties. But I would also like to ask you a question like, how big is your community or city you are representing as a mayor, or for how long you're elected? And can you tell us something about that? Sure. Well, Hamtramck is a really interesting place. It's only 2.2 square miles, so it's very small. We're completely surrounded by the city of Detroit. Mm-hmm. But we're very urban and as I say, very diverse. We've always been a city of immigrants, and we still are. I've been mayor since 2006, the first woman mayor. Mm-hmm. So I'm in my 4th term, but I was city council president and mayor pro tem, so I sat in the same seat as my colleague Mia for a couple of years. So I've been active in civic life and elected official since 2003. But I was also, I'm an historian by profession, so I was on the historical commission before that. Hamtramck is a place, as a small place, it's a city where folks do get involved civically. Okay. There's a lot of political participation and just kind of civic participation. You can feel the effects because it's so small. Sure. You can see the effects of your decisions, and one person can make a difference here. Yes, exactly. And I'm very glad to mention that the chief advisor of this
television station, Honorable Minister of the Bangladesh government, Mr. A.K. Muzammil Haq. He was also, once upon a time, he was a city mayor in Gazipur, like her. যারা জয়যাত্রার দর্শকরা দেখছেন, আমি হেলুন আপার কাছে যাচ্ছি। উনি যেটা বললেন যে 2006 সাল থেকে এই মিশিগানের এই মেয়র, উনি চতুর্থবারের মতো নির্বাচিত, অত্যন্ত জনপ্রিয়, এবং উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যেগুলো দেখতে যাওয়ার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছেন, এবং যারা এক্সচেঞ্জ ভিজিটে যান তারা সেগুলো দেখেন এবং ফিরে এসে মতামত জানান। আপা, আপনার কাছে আসি। তো কি মনে হলো আপনার মেয়রের সাথে কথা বলে? উনি বেশ প্রাণবন্ত, এবং সেই সাত সকালে এই টেলিভিশন চ্যানেলের আমন্ত্রণে এসে উনি অত্যন্ত প্রাণবন্তভাবে উত্তর দিচ্ছেন, আপ্লুত, এবং মানুষের সাথে কথা বলছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন আপা, যে উনি প্রথম নারী মেয়র এই স্টেটের, এই মিশিগানের এই রাজ্যের, এবং উনি চতুর্থবারের মতো নির্বাচিত, যেটি দিয়ে প্রকাশ পায় যে উনি অত্যন্ত জনপ্রিয়, সেখানকার মানুষজন তাকে নির্বাচিত করছে ভোট দিয়ে। আপনার কাছে মনে হয় না যে এত, মানে ওনার তো বয়স আলহামদুলিল্লাহ দেখে যেটা মনে হচ্ছে যে অনেক বয়স, এই বয়সে ওনারা কিভাবে শ্রম দিচ্ছে? আমাদের বাঙালি আমরা যারা আছে, আমরা কি সেটা পারি বা পারবো কিনা? এক্স্যাক্টলি। Honorable Mayor, I am interested to ask you that can you please tell us something about the population size of your community? And also, and also the supplementary question is, like, how is the staff structure of your municipality? How many councillors or how many staff members? Are they young, or how is the age group they are representing? Well, Hamtramck has officially about 24,000 people, but we know that it's very difficult to get an accurate count of immigrant populations. So I would estimate that we actually have about 28 to 30,000 people. So we're undercounted. We're a very densely populated city. We live very close to each other. It's an urban kind of place. So you know your neighbors, and you hear other languages on the street. We have our school district says they have about 26 languages spoken in the school system, and that's only in 2 square miles. So as I've said before, we're incredibly diverse. Our council is also diverse. We have 6 council people, and I sit as mayor and preside over the city council meetings. Of those council people, let's see, we have 2. I'm trying to count, and you guys correct me if I'm wrong. Sure. So we have 2 members, 2 council people from Bangladesh. Okay. 1 Yemeni council person, 1 Iraqi council person, 1 Polish American, and 1 just young guy council person. I don't know what else to call it. Irish, I guess, or and or those or who but I think those we don't who go around all the time thinking about what ethnicity we are. But Hamtramck is also a very young city, and I'm definitely the oldest person on council. But we have a lot of young people also moving into the city, and of course with immigrant families we have a lot of children. So it's a demographically it's a young city, and with a lot of younger people interested in the political system and the political future of Hamtramck, starting businesses. It's a really interesting and exciting and dynamic place. Very good to know. And maybe those viewers যারা দেখছেন তাদের হয়তো আগ্রহ থাকবে যে মেয়র সম্পর্কে জানার. They may be interested to know about your educational background and political career, how you come to this position. Sure. I have a PhD from the University of Michigan in American culture. And I focused my studies on immigration and ethnicity, and that's how I ended up in Hamtramck. That's why Hamtramck interested me as a city, why I felt at home in the streets of Hamtramck, and why I chose to live here. So I came here like people who come from all over the world. I came here because I chose this place to live, because it was the kind of place
with folks from all over the world in a small, close-knit community where you could walk everywhere. Okay. It was the kind of community that I wanted to live in. And it was my education and my academic interests that drew me here. ওকে, আমি আপনার কাছে যাচ্ছি তার আগে খুব সংক্ষেপে যে মাননীয় মেয়র যেটি বললেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে উনি আমেরিকান কালচারে পিএইচডি করেছেন এবং পরবর্তীকালে এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে উনি মনে করেছেন যে ওনার দেশের মানুষের জন্য উনি কিছু উন্নয়ন কর্মকাণ্ড করতে চান। উনি পরবর্তীকালে এই মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মানুষের কাছাকাছি কাজ করছেন এবং বেশ উনি বলছেন যে আমার চতুর্থবার উনি তৃতীয়বার শেষ করেছেন আর কি। তো আমার মনে হয় মেয়র সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানলাম। ফয়সাল আহমেদ শুনতে পাচ্ছেন আপনি? আমাদের আপনার স্টুডিওতে আর কি কারা আছেন? আচ্ছা, এখন আসলে আমি এই যে উনি ওনার সম্পর্কে অনেক কিছু বলছেন, জি আমি আপনারাও শুনছেন, তো আমি আসলে ওনার সম্পর্কে কোনো কিছু বলার অবকাশ নাই। সেটা হচ্ছে যে আমি একটা কথাই বলবো যে উনি বাঙালির হৃদয় জয় করতে পেরেছেন এবং উনি অনেক বাঙালিদেরকে অনেক ভালোবাসেন। তো এখন আপনাদের সামনে কথা বলবেন মেয়র প্রটেম, আমাদের বাংলাদেশিদের, আমাদের গোটা বাঙালি জাতির গর্ব, এই যে হ্যান্ড্রামিকের একজন উনি মেয়র প্রটেম এনাম মিয়া। আপনাদের সাথে কথা বলবেন এখন এনাম মিয়া। এনাম, আপনি ভালো আছেন? জি ভালো, how are you? Yeah, I am fine, thank you. So how many years staying over there, Michigan? Bengali? I am Bengali. You also Bengali, I think. Right. No, I mean like how many what is the population of Bengalis here in Michigan? No, I think we know 32,000 people. Yeah, roughly she mentioned. Yeah, roughly mentioned. But for how many years are you serving? I think that could be good information. For how many years you are serving as in this current position, and also like I'm serving my second term. This will be going into my 8th year. Okay. And is there any other staff member who help you to perform your duties there? Oh yeah, I mean we actually have a full administration that oversee the day-to-day operation of all city functions. We have a city manager, Kathy Anger. She oversees all the department heads. So we have multiple departments in our city. We have the police department. Can you speak Bangla as well? And city workers as well. Can you also speak Bangla? জি বাংলা পারি আমি। পারেন না? আচ্ছা। তাহলে তো আমাদের you can speak Bengali, Sileti language. সিলেটি বাংলা। আচ্ছা, যারা দর্শক তারা হয়তো we love Silet, you know. Me too. আমারও ভালো লাগে সিলেট। আচ্ছা। এমনিতে আপনি কত বছর থেকে ওখানে আছেন আমেরিকাতে? মিশিগান আমরা ইসলাম 1985-86. আচ্ছা। Long time. Our family বাংলাদেশ থেকে move করে আসলাম। আপা কিছু বাংলাদেশে এর মধ্যে কতবার আসা হয়েছিল আপনার সিলেটি ভাই? বাংলাদেশে দুইবার আসা হয়েছে। Last time আসলাম 1994. এই 20 বছরে দুইবার মাত্র এসেছেন? জি। আরো বেশি আসা উচিত। দেশের মানুষের সাথে সংযোগটা কি আরো বাড়ানো যায়? ইনশাআল্লাহ। আচ্ছা। আগামীতে। আপনার ফ্যামিলি সবাই ওখানে থাকে না, মিশিগানে থাকে? জি। তা আপনার কি বাংলাদেশে যখন আসেন তখন বাংলাদেশকে মিশিগানকে কি খুব বেশি মিস করেন, আর নাকি মিশিগানে যে বাংলাদেশকে বেশি মিস করেন? আসলে মিশিগানে আমি একটু মিস করি, যে জায়গা আমার সব ফ্যামিলি ভাই বোন বিকজ অফ লিভিং স্টাইল খুব আসলে ওখানে রিচ, পলিউশন ফ্রি এটসেট্রা, আসলে এই জন্য মিশিগান আপনার হয়তো। আপনাকে একটা তথ্য উল্লেখ করতে চাই ভাই, আমি 2012 সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন খুব বেশি ঘুরে দেখার সুযোগ হয়নি। ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা ওরা লেকচার আয়োজন করেছিল এবং খুব সুন্দর ইউনিভার্সিটি মিশিগান স্টেট, যেখান থেকে আপনাদের আরেকজন মেয়র যিনি পিএইচডি করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে আমরা ভিজিটে গিয়েছিলাম আর কি, বাংলাদেশ থেকে একটা দল।
তো আপনি পুরো ফ্যামিলি নিয়ে ওখানে আছেন, আপনি যে ভাই কথা বলছেন। জি। আচ্ছা, তো আমি মনে করি আপনি যেহেতু বিদেশে আছেন, আপনি প্রতি বছর বাংলাদেশে আসবেন, কারণ আপনারা প্রবাসীরা বাংলাদেশে আসলে বাংলাদেশ আলোকিত হবেন। কারণ যেহেতু দেশের মাটি, এই মাটিকে ভালোবাসেন, এই মাটিতে আপনার জন্ম হয়েছে, আমরা আশা করি যে আপনারা প্রতি বছর আসার চেষ্টা করবেন। আমরা যতটুকু জানি জামিল আহমেদ, যে সিলেটের বেশিরভাগ মানুষ লন্ডনে ইউকেতে অবস্থান করে। আজকে মিশিগানে একজন পেলাম যে সিলেটে। না সেটাই, মানে আপনাদের বেশিরভাগ যেটা আপনি বললেন, অনেক মানুষ সিলেটে, আমরা মিশিগানে আছে, অনেক মানুষ আছে। আচ্ছা, ওকে ওকে। এমনিতে ভাই আপনার কাছে যদি একটা জিনিস তথ্য জানতে চাই, যে বাংলাদেশের যারা আপনি যেটা বললেন সিলেটে যারা আছে, তারা মূলত কোন পেশায়, তারা কি করেন, তাদের কর্মকাণ্ড কি থাকে সেখানে, সিলেটের হোক বা বাঙালি যারা আছে কি করেন? এর মধ্যে আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে যে এই যে ফয়সাল আহমেদ আছে, বা আমার সিলেটি ভাইয়ের নাম যিনি বললেন, ওই ভাই আছেন, আরো একজন আছেন। আপনারা এই মানে মিশিগানে থেকে বাংলাদেশের জন্য কিছু করেন কিনা, বা বাংলাদেশের ওখানে যারা প্রবাসী আছে তাদের জন্য মানে সোশ্যাল ওয়ার্ক টাইপের বা চ্যারিটি কোনো ওয়ার্ক করেন কিনা? সেটাই। সো ভাইয়া, বাঙালি যারা আছেন এখানে সব কিন্তু মোস্ট ডাইভার্স, লাইক বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডের মধ্যে আছেন। আমরা বাঙালি সিলেটি আপনার ডাক্তারও আছেন, ইঞ্জিনিয়ার সকল আছেন, আপনার যে কোনো ফিল্ডে দরকার আমরা মোস্টলি মনে হাইলি এডুকেটেড পারসন আছে, লোকজনই আর বর্তমানে যে আমরা নেক্সট জেনারেশন যে আমরা মোটিভেট অথবা এনকারেজ করিয়া, যে ফিউচার জেনারেশন আমরা করিয়া, তারা কিন্তু আপনার নট অনলি ডাক্তারও যায় অথবা অ্যাটর্নিও আছেন, লয়ারও আছেন আপনার বাঙালি, বাট ভবিষ্যতের যে আমরা ফিউচার জেনারেশন আমরা এনকারেজ করি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল এনগেজমেন্টে জড়িত করা, যে কান্ট্রিতে পলিটিক্যাল এনগেজমেন্টের দরকার অথবা প্রয়োজন। মানে আমরা মানুষের যদি আমরা রিপ্রেজেন্টেশন থাকে না, আপনাদের সিটি কাউন্সিল আর কমিউনিটি, যদি আমরা কোনো সমস্যা অথবা প্রয়োজন পড়ে, আর আমরা যদি কোনো একজন ভয়েস থাকে না কমিউনিটির elected officials অথবা county elected officials অথবা state elected officials, আমরা কমিউনিটি লাগে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। আর আমরা মানুষ যদি ও ধরনের পজিশনে থাকেন, অথবা আমরা ইয়াং জেনারেশন যে বুঝাই আর যে আগামী ফিউচার হোক ইনভলভ হোক, সো দ্যাট আমরা মানুষের সুযোগ অথবা কষ্ট এগুলা আপনারা যে সেবা অথবা সাহায্য করার অপরচুনিটি থাকবে। আপনি যদি কোনো অফিসে থাকেন না অথবা কোনো গভর্নমেন্ট ইলেক্টেড জড়িত থাকেন না, তাহলে আপনি সাহায্য করা অথবা অপরচুনিটি আপনাদের সাহায্য করার লিমিটেড হয়ে যায়। সো আমরা ওগুলা নেক্সট জেনারেশন, ফিউচার জেনারেশন আমরা এনকারেজ করি যে তারা ইনভলভ হইতা, অথবা মানে ডাক্তার, লয়ার, we have those, we have engineers, we have architects, so এগুলা field is extremely diverse. আমরা বাঙালি কমিউনিটির মানুষ সব জায়গাতে আছেন, আর আমরা পলিটিক্যাল এনগেজ আছি, আমরা চাই যে ওটা ইনক্রিজ করা, আর আমরা ফিউচার ইয়াং জেনারেশন তারা যে বড় এরা তারারে আমরা যে অপরচুনিটি দরজা খুলিয়া দেওয়ার চেষ্টা করি। এই আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাঙালি যারা আছেন, বাঙালি কমিউনিটিকে নিয়ে কি আপনারা কোনো সংগঠন করেছেন কিনা ওখানে? যেমন বিভিন্ন ইয়েতে করে না, যে কুমিল্লা সমিতি, সিলেট সমিতি, লাইক নোয়াখালী সমিতি, দেশের বাহিরে আর কি। আমরা মিশিগানো আসলে আমি হিসাব করা গিয়ে আপনার ফুল ডিটেইল দিতাম, বাট একবার আপনার জালাবাস সমিতি, বাংলা অ্যাসোসিয়েশন অফ মিশিগান, আপনার যে কোনো এলাকার যে সমিতি যেগুলো আমরা সবটি আছে না ভাই, ডিস্ট্রিক্ট সমিতি, যে সব ডিস্ট্রিক্ট এবং ভাই একটা প্রশ্ন, আপনি একটা পর্যায়ে বলেছেন যে রাজনৈতিকভাবে আপনি সচেতন উন্নয়ন কর্মকাণ্ডে, মূলত ডেমোক্র্যাট বা রিপাবলিকান কোন শিবিরের সাথে আপনি জড়িত আছেন? আমরা মেজরিটি ডেমোক্র্যাট কমিউনিটির মধ্যে, রিপাবলিকান তো আসেন ভাই, বাট মানে অল্প একদম কম। আমি আপনার ডেমোক্র্যাট পার্টি করি, বেস্ট মেজরিটি আমরা কমিউনিটি
অথবা আমরা যে সিটি অথবা আমরা এলাকার যে মানুষ সকল সব আপনার মেজরিটি এলাকা আপনার ডেমোক্রেট বুঝতে পেরেছি। এবং যারা হয়তো বাংলাদেশ থেকে ওনার কথা শুনছেন, এই মিশিগান অঙ্গরাজ্যে মানে প্রসিদ্ধ প্রতিষ্ঠান কি আছে নাম করা? ধরা যাক থাকে না যে নিউ ইয়র্কে গেলে মানুষ এই জিনিসগুলো দেখে পছন্দ করে, আটলান্টাতে এটি পরিচিত আছে, মিশিগানে এমন পরিচিত কি আছে যেটি মানুষ দেখতে পারে ভবিষ্যতে বা মনে রাখতে পারে, আকৃষ্ট করে এরকম কিছু? Michigan are the biggest few things is by Michigan has the motor city. Michigan আপনার প্রথমে যে অটোমোবাইল গাড়ি যে ফোর্ডে বানাইছিল আপনার আমরা মিশিগান ডিট্রয়েট যে এলাকাতে আমরা গাড়ি বানানি হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড বিগেস্ট থিং হলো ভাই আপনার যে আমরা গ্রেট লেকস, আমরা যেটা কই মিশিগান আর লিগে আপনার গ্রেট লেকস, আমরা যে ফ্রেশ ওয়াটার one of the largest lakes in the country as the US এর মধ্যে যে গ্রেট লেকস যেগুলো আমরা মিশিগানের সাইডে দিয়া সবটা। আর আমরা হেমড্রামিকের মাঝে একটা স্টুডেন্ট একটা রেকগনিশন আছে আমরা I think if and the mayor can correct me if I'm off, John Pope Park we have in our Hamtramck. It's one of the most iconic place in the country where the Pope had visited in 87, and we have a statue of the Pope in our community. That is Pope John Paul. One of the distinguished places in the country. Okay. আচ্ছা। ফয়সাল আহমেদ, এখানে একজন আমাদের ফেসবুকে কমেন্টস করেছেন যে মিশিগানে বাংলাদেশিরা কেমন আছে জানতে চাচ্ছেন। আপনার কি জানা আছে আসলে বাংলাদেশি যারা আছেন প্রবাসে মিশিগানে ওরা কেমন আছে? জি, এখানে মিশিগানে আমি তো প্রায় আপনাদেরকে বলি যে আমরা প্রায় 40-50 হাজার বাঙালি পুরো মিশিগানে বসবাস করি। জি। তো আমরা মোটামুটি বাঙালিদের যদি পুরো প্রবাসে যদি আপনি একটা জরিপ নেন তাহলে পুরো প্রবাসের পুরো আমেরিকার পুরো যুক্তরাষ্ট্রের জরিপ থেকে আমি কথা বলতে পারি যে মিশিগানে মোটামুটি আলহামদুলিল্লাহ 99% হ্যাপি, এবং তাদের জব আছে, they have available job, they have lot of opportunity. So হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন আপনি। না, আমি ওইটাই বলছিলাম যে আমরা মিশিগানে যে কোয়েশ্চনটা আপনি করছেন যে আমরা মিশিগানে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, এবং মিশিগানে সব বাঙালি ইনশাআল্লাহ ভালো আছে। মিশিগানে কতজন বাঙালি আছেন প্রবাসী? 40 থেকে 50 হাজার। এটা অনেক বড় সিটি মিশিগান। আর আরেকজন অতিথি আছে বললেন, ওনার নামটা? আরেকজন না, আমাদের আরো দুইজন অতিথি আছেন। এখন আপনাদের সামনে কথা বলবেন যে আমাদের আরেক বাঙালিদের প্রিয় মানুষ, যদি উনি বাঙালি না, উনি হচ্ছেন ফাদেল আল মাসুমি, উনি কাউন্সিলর সিটি অফ হ্যামট্রামিক। ওকে, ওনার নামটা পরিচয় দিয়ে নামটা বলুন, আমরা কথা বলি। Hello Fadil, welcome. Can you hear me? Assalamu alaikum. Wa alaikum salam. This is Jamil Ahmed from the Joyjatra television studio from Bangladesh, and I am accompanying our presenter Helena Jahangir here. And many thanks for attending in this early hour, which is very early hour in your country now. Can you please tell us about something you are performing now? What is your role there, and for how long are you performing? Absolutely, Mr. Ahmed. So, as you know, my name is Fidel Marsumi. I'm the current or the newest elected member of Hamtramck City Council. When I was elected, you were asking about the age and demographic. I was 25 years old. I just celebrated my 27th birthday, and I have 3 more years on council. Now, what council does in the city of Hamtramck is we assist with any policy that's put into place. We assist with majority of the rules, as well as any way to govern the city at a local level. As far as what we've done in the city, or in terms of like how I got to be in this position, I graduated school and I realized that I wanted to be able to put my knowledge into practice.
and I've been in Hamtramck since 3 years old. I was born in Baghdad, Iraq, not too far from Bangladesh. And ultimately, I wanted to be able to help out my city, so I got into the political arena. ওকে খুব আমরা জানলাম যে আমাদের যে আরেকজন অতিথি আপা ফাদেল, উনি অরিজিনালি ইরাকের, উনি পরবর্তীকালে আমেরিকা এসে এই কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং মুসলমান একটি দেশের থেকে এসে বাস্তবতার মধ্য দিয়ে উনি কাজকর্মগুলো করছেন। কাউন্সিলরকে জিজ্ঞেস করেন যে ওখানকার স্টুডেন্ট ফ্যাসিলিটিস এবং আদার্স যে ফ্যাসিলিটিস। And we're very interested to know from you, Mr. Fadil, like what Yes. are the did you get chance to interact with Bangladeshi community or any Asian people there, and what are the facilities for students, those who want to study there, any opportunity for scholarship or any sorts of facilities they can avail if they would like to get admission or in your education institutions? Absolutely. So, being that I grew up in Hamtramck, I had the privilege and the honor of going to all of our public schools. And in our public schools, I have created many friendships that to this day continue with people from the Chowdhury family, from the Alam family, from the Noor family, from the Ahmed family. And the list goes on. To this day, I have 3 of my best friends that are Bangladeshi American, and we went to school together. Now, being that we've grown in Hamtramck, and as the mayor has stated, there's over people that represent over 25 different countries and speak 30 different languages. I mean, you're bound to run into people that, you know, share a different culture, different religion, and different language than you, and come from a different part of the world than you do. And it's a pleasure and a privilege as long as you have an open mind to understand their culture. Like one of my closest friends, I always tell the story. His name is Tom Noor, and Kazi Ahmed. We were in the backyard, and I didn't know what Naga Maurice was. And I also didn't know that people come from, you know, there's different types of Bengalis, like from Sylhet or Chittagong or Dakha. And essentially, as I was speaking to them, they gave me a Naga Maurice and they said, So I'm also very delighted to know that you could pronounce 3 of the biggest cities of Bangladesh, Dhaka, Chittagong, Sylhet, you mentioned just now. Absolutely. But you also know some Bangladeshi people there who are residing in your locality? Absolutely. No, knowing them is an understatement. Inshallah, after this, I'm going to be going to the gym and then going to be going out for lunch with my friend Tom Noor. We're probably going to go to one of Hamtramck's restaurants like Aladdin and have some biryani and maybe have some chicken tikka masala. And I mean, this is the culture that we have in the state of Michigan and in the city of Hamtramck. We are proud of meeting people, and we are proud of being able to practice the culture. Okay, I think some Bangladeshi viewers who are residing in Bangladesh, who are staying in Dhaka or other parts of the country or in other parts of the world, they may be interested to know, when did you come to US from Iraq? I came 1995. 1995, okay, good. আমার মনে হয় আপনার কাছে যাওয়ার আগে খুব সংক্ষেপে যারা দর্শক দেখলেন যে উনি ইরাকের একজন অধিবাসী ছিলেন, উনি সেখান থেকে এসে মিশিগানে এসে এই কর্মকাণ্ডে আছেন। অনেক বাঙালির সাথে উনি কথা বলেন, বাংলাদেশের মানুষের প্রতি ওনার শ্রদ্ধা আছে, আমাদের খাবার, আমাদের সংস্কৃতি, আমাদের ঢাকা, চিটাগাং, সিলেটের মানুষকে উনি চেনেন। বেশ শুনে ভালো লাগছে। ওই সময়টা, যে সময়টার কথা উনি বললেন, সেই সময়টা তো আগে অথবা পরে হয়তো যুদ্ধ চলছিল, সেই সময় একটা যুদ্ধ চলছিল। তো ওনাকে প্রশ্ন, ওই যুদ্ধের সময় কি উনি ওখান থেকে চলে আসছিলেন কিনা, বা মানে কিভাবে উনি ওই জায়গা থেকে ওইখানে ট্রান্সফার করেছেন? Fadil, I think you can hear me, right? Absolutely. Okay, there are, curiosity from our table. Our presenter and I also would like to know that there was a war situation between Iraq and Iran. Yes. When you shifted to US, is this the same time you shifted during the war? Or after or before? Or after or before the war? No. We should, like when we moved here, it was ultimately, I think, 5-6 years after the war. 5 years. The war between Iraq and Iran, it was very controversial. Like
both sides lost a lot of casualties. I believe Iraq lost around 1 million and Iran lost around 2. And it was just like a shift of power and transition of who had the stronger military. But my father and my mother, like my father was born in 1966 and so was my mother. My father had immigrated to the United States when he was 10, 11 years old, went to New Jersey, went to work in New York, and realized that in New York it was difficult to raise a family. So then he came to Hamtramck, Michigan. Now, Mr. Ahmed, I'm not sure you're aware, but the reason why Hamtramck has so many people is because word of mouth gets around and we're easily influenced by our peers and by our friends and family. A lot of people want to start lives in the United States, and especially to your viewers that are watching this show, maybe some of them want to leave Bangladesh and they want to be able to have an opportunity. Maybe that's not available in Bangladesh. So what they would do is they would find out what's a good place to start, where there's abundance of jobs, exactly. and how can they start. And as a member of Muslim Brotherhood and also our known country, Iraq, and do you have any question to our honorable presenter or anyone from this table, or anything you want to know about Bangladeshi culture? Absolutely. I would like to know, in regards to Bangladeshi culture, is it true what they say that Bangladeshi people are very involved in politics? বাংলাদেশের মানুষ বেশি রাজনীতি সচেতন বা রাজনীতি ব্যাপারে আগ্রহ আছে কিনা সেই বিষয়ে আমাদের যিনি অতিথি মিশিগান থেকে যোগ দিয়েছেন উনি জানতে চেয়েছেন ফাদিল, যে বাংলাদেশের মানুষ সম্পর্কে উনি শোনেন যে সবাই খুব রাজনীতি সচেতন, এটা নিয়ে কথা বলতে পছন্দ করে। সে কি আমাদের টেলিভিশন দেখে সে কিভাবে জানলো যে আমাদের রাজনীতি নিয়ে আমরা বেশি? So how did you learn about it? How do you know? It's like the Bangladeshi people are, they are very politically conscious. They are, interested about political issues, TV program, talk shows. So, yeah. Okay, so I'll might as well just tell you. So, when I ran my election, I didn't necessarily have a good understanding of how politics worked. And one of my closest friends, Touheen, Mansour Kareem, essentially I met him during the elections, and there was 10 people that were running, of which 5 were Bengali. And that indicator right off the bat told me that only 3 people can win, 5 Bengalis were running. So I met one good friend too, who was very young. He still is. And inshallah, I think he's running very soon. But ultimately I asked him, why is it that so many Bengali people are running? He said, Fidel, we're very engaged with political matters. We always want to make sure that we're involved in policy. And then I started knocking on doors. দেশে বেশি পলিটিক্যাল ইস্যুস নিয়ে কথা হয়। I think Fadil, this is also true that there are issues relating to your country, Iraq, and other issues. But you're right that Bangladeshi people are very conscious. They are aware. They would like to contribute themselves for the nation-building activities, nationally and internationally. And the expansion of Bangladesh media, that educated us. Media make us aware, and because of this reason, Bangladeshi people maybe are very much aware about national and international development, politics, governance, and democracy as well. Oh yes, I mean, here's the thing. It's a blessing that you are. I'll tell you this. Coming from my country, we want to get involved in politics, but as you know, we had a dictator for so many years. And then you look at Bangladesh, and then you see how the people are in tune, and they're very conscious as to how their government is run. And in itself, that's a blessing, because you're willing to not only elect people, but you're also willing to elect people that care about the being of the country itself and the community. I mean, you can see in Hamtramck we have Bengali political action committees, we have Bengali alliances, we have Bengali political action committees, and they're all in tune. I mean, I can't tell you how many Bengali mail-outs I've been to where some people speak about. Thank you for your information, and maybe as we told something about the Bangladeshi media, like the expansion of Bangladesh media, television channel, radio, a number of newspapers are being published. Fadil, may I also know from you that what is the current state of media in Iraq?
and how many television channels or national dailies, আচ্ছা weeklies, জামিল আহমেদ yeah. আমাদের একটা ফোন আসছে আমরা আমরা ফোনটা ফোনটা নিয়ে নিতে নিচ্ছি চাই। হ্যাঁ So I visited Iraq. Would you mind to hold for a moment? We are getting a phone call from the viewer. দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ডিসকানেক্টেড। ফয়সাল আহমেদ আমাদের অন্য একজন গেস্ট বোধহয় ছিল, ওনাকে দেন, আর আপনি আমাদের প্রবাসী বাঙালি ভাইদেরকে আচ্ছা, আনলে ওই ভালো একটা হয়। প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে ইরাকি আরেকটা প্রশ্ন মিডিয়া নিয়ে করবেন, উনি যেহেতু ওখানকার মেয়র আছে, কাউন্সিলর আছে, ওনারা আমাদের দেশের জন্য কি করতে চায়, কারণ আমাদের দেশে যে ডিজাস্টার হচ্ছে, ন্যাশনাল ডিজাস্টারের জন্য ওনারা কিছু করবে কিনা বা করবে কিনা। I have two questions. One I asked already about the media status in your country. Yes. And second one is our presenter has requested me to ask you, like as this is a disaster prone area, sometimes we face natural calamities, Variety disaster, lot of disaster, we man-made, some natural calamities. After. Any other initiative do you have in your country or in Michigan where we can work together personally and professionally, like for the distressed people of our country? She or he দুজনের কাছে প্রশ্ন। Yeah. So to answer your first question in regards to media, I visited Iraq in 2015. As you know, the last time I came was in 1995. So basically, going back 20 years later, as far as media is, I don't know how many news stations there please are. hold on. One minute, hold on. Fadil, would you mind to hold for another minute? There's a question from the viewers. হ্যালো, আপনি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি কোথা থেকে বলছেন? জি হ্যালো, জি কোথা থেকে বলছেন? আমি সিঙ্গাপুর থেকে বলছি। সিঙ্গাপুর থেকে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে, জি বলুন। আপনাদের অনুষ্ঠান দেখার জন্য অনেক খুশি হয়েছি, কারণ আমি কালকে দেখলাম আর একটা অনুষ্ঠানটা, অনেক খুশি হলাম যে প্রবাসীদের নিয়ে আপনারা এই অনুষ্ঠানটা করতেছেন। জি জি জি, অনেক ধন্যবাদ সিঙ্গাপুরি ভাই। আজকের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, আমরা আসলে প্রতিদিন প্রবাস টাইমটা অন্য আঙ্গিকে করে থাকি, আজকে একটু ডিফারেন্ট আঙ্গিকে করেছি। আপনার প্রশ্ন থাকলে বলুন, কি প্রশ্ন করতে চাচ্ছেন? আমার একটাই কথা, যে যাতে প্রবাসে দাঁড়িয়ে আছে, যাতে বাংলাদেশের কোনো যাতে দুর্নাম না হয়, আমরা যাতে এরকম কোনো কিছু যাতে না করি, বুঝছেন? সবার কাছে একটাই অনুরোধ। জি, এখন আপনাকে অনেক কোম্পানি মনে করেন আমাদের বাংলাদেশে আসতেছে, তাদের কাছে বিভিন্ন অপরাধের সাথে বা বিভিন্ন ইয়ার সাথে মানে জড়িত হয়ে বেশি বাঙালিরাই, বুঝছেন? কাছে একটু সমস্যা কেস করে বা ইয়ে করে যেমন কোম্পানি আসতেছে না, বুঝছেন? সবারই বলতেছি যাতে যাতে যে যে কিছু থাকি ওই সাইনটারে যাতে শ্রদ্ধা করি আমরা সবাই। জি, আপনার নামটা কি? আমার নাম সোহেল। সোহেল, অনেক ধন্যবাদ সোহেল, আপনাকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আসলেই আমরা যেখানেই থাকি না কেন, বাঙালিরা যারা প্রবাসী বাঙালি আছি, আমরা যেন আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রাখি। আসলে ওটাই উনি বোঝাতে চেয়েছেন জামিল আহমেদ, যে আমরা যেন কোনো বদনাম না করি বা বদনামের ভাগিদার না হই। হ্যাঁ, এমন কোনো কাজ যেন আমরা মিশিগানে থাকি বা নিউ ইয়র্কে থাকি বা আমেরিকা থাকি, অস্ট্রেলিয়া থাকি, যেখানে সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু না করি আমরা, যেন ক্ষুণ্ণ হয় সেরকম কাজ যেন না করি, এটাই বলেছে ফয়সাল আহমেদ। আপনি শুনতে পেরেছেন নিশ্চয়ই, ফোন কলে যিনি বলেছিলেন উনিও একজন প্রবাসী, সিঙ্গাপুর থেকে কল করেছিলেন। তো আমি মনে করি যারা যেখানে আছেন, যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তারা অন্তত এই জিনিসটা, আসলে আমাদের টেলিভিশনটি হচ্ছে এইরকম একটু অ্যাওয়ারনেস করার জন্য, যে প্রবাসী যারা আছে আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য, যেন আমাদের দেশ, আমাদের নেত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন সারা বিশ্বে হচ্ছে উন্নয়নের মডেল হিসাবে আমরা পরিচিত হয়েছি। এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য আপনারা আপনাদের এই সম্মানকে অব্যাহত রাখবেন। ধন্যবাদ সিঙ্গাপুরের ভাই আপনাকে। যে আমরা ছিলাম যে আমাদের মেয়র আর কাউন্সিলর আমাদের এই যে ডিজাস্টারের জন্য কোনো রকম কোনো হেল্প করবে কিনা। Mr. Fadil, you were telling something about the first question response about the media. Yes. And also another question was any sorts of joint collaborative program we can take on. Sure. So in regards to the first question, I visited Iraq in 2015. And while I don't know how many news stations or news media centers there are, I will say that I was very shocked because of the amount of propaganda
that occurred because of the news. So a good example of that is when I was in Iraq. I remember that there was this area called Bab al-Sharji. Now, Bab al-Sharji is where people go to purchase items. It's like a big marketplace, right? And we received a warning 2-3 days in advance telling us that there was going to be an explosion there. So a lot of people had been forewarned about it. And on the day of, that had been estimated where there was going to be an issue, there was an explosion and, 2 people were hurt. And then when I traveled from Iraq to Urdun, Jordan, Amman, Jordan, I found out that the same exact news had said that 3 people had died. And then when I came to the United States, it was all over Facebook that many people had died. And then when you hear it from people around you, they tell you that, it was a major explosion in the entire Bab al-Sharji. This just goes to show us that whether how many news media centers there are, not all of them tell the truth. And it also goes to show us that rumors tend to spread. And, this is a controversial moment because us as human beings, and especially in this day and age, we tend to rely on media centers too much and we believe everything that they tell us. So while something in Iraq occurs, an event that happens there, leads to 2 people getting hurt, could be, portrayed here or, told here as a massacre. And that's unfortunate because what media center can you trust? Now, as far as your second question that you were asking about, for helping out with natural disasters, I've heard that of the natural disasters that occur in Bangladesh. In the United States, like the Red Cross, essentially, that's just one of the factions that assist with it. I'm not sure as to the ties or the relationship that can be utilized in order to help with Bangladesh, but I'm pretty sure that there's outreach, especially for the United Nations, in terms of helping out countries in need of assistance. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপা, আমার মনে হয় উনি ওনার সেই দেশের মিডিয়ার চিত্র বলেছেন এবং উনি নিশ্চিতভাবেই বাংলাদেশের সাথে আগামী দিনে কোনো সুযোগ সম্ভাবনা এলে কাজ করতে চান দুর্যোগ ব্যবস্থাপনায় এবং জলবায়ু পরিবর্তন নিয়ে। এখন আরেকজন যিনি বক্তা আছেন তার সাথে কি আপনি কথা বলবেন? হ্যাঁ, ফয়সাল আহমেদ, আপনি বলেছেন আরেকজন অতিথি আছে, আমরা কি তার সাথে কথা বলতে পারি? জি, আপনি আমাদের একজন বাঙালি ভাই আছেন, উনি হচ্ছেন বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং আমেরিকাতে উনি আসছেন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে এবং আমেরিকাতেও বিভিন্ন সমাজ সেবার সাথে জড়িত এবং বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে উনি দীর্ঘদিন যাবত জড়িত। তো আমি প্রথমেই বলছিলাম যে আসলে আমি আজকে অতিথিরা কথা বলবে, আমি তাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, কিন্তু আমার কিছু কথা এবং আমার কিছু মনের কিছু আবেগের কিছু কথা আমি লাস্টে বলবো। আমাকে জাস্ট অল্প একটু সময় দিবেন আর আমি আশা করবো এখন আপনারা কথা বলবেন তুহিন চৌধুরীর সাথে। ওনার নাম হচ্ছে তুহিন চৌধুরী। তুহিন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আপনার বাংলাদেশে কোথায় আপনার বাড়ি, গ্রামের বাড়ি? আমার দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জ জেলায়। জি, আমরা সেলুটি ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এখন হবিগঞ্জ আরেকজন মানে সিলেট বিভাগে পড়েছে। তো আপনি কত বছর যাবত আছেন আমেরিকার মিশিগানে? আমি এখানে আসছি 1 বছরের অল্প একটু বেশি। আপনার ফ্যামিলি কি দেশে থাকে না ওখানে? না, আমার মিসেস আমি দুইজনই আসছি আমরা। আপনি ওখানে কি করছেন মিশিগানে? আমি এখানে আসার পরে প্রায় 6-7 মাস আমি বেশ ঘোরাঘুরি করছি, বিশেষ করে নিউ ইয়র্ক গেছি, ওয়াশিংটন গেছি, আর এই পর্যন্ত প্রায় 6 বার কানাডা গেলাম। ঘোরাঘুরি করার পরে যখন দেখলাম আমার ভালো লাগে না, একটা কিছু করা দরকার, তো আমি একটা জবে ঢুকছি। এখানে একটা গাড়ির কোম্পানি, এটা পিটারসন স্ট্রিট, এটার ওয়্যার হাউস। আপনি কি টুরিস্ট ভিসায় গিয়েছিলেন না কোনো কোম্পানির? না, আমি এখানে ইমিগ্রান্ট ভিসায় আসছি। ইমিগ্রান্ট ভিসায় গিয়েছেন, আচ্ছা। তো এখন আপনি জব করছেন? জি। তো আপনার ওখানকার বাঙালি কমিউনিটি যারা আছেন তাদের সাথে আপনার প্রতিনিয়ত নিশ্চয় দেখা হচ্ছে? আমার এভরি সানডে এবং স্যাটারডে 2 দিন সপ্তাহে আমার ছুটি। এই 2 দিনে আমি চেষ্টা করি যে আমার বাঙালি যারা কমিউনিটি আছে তাদের সাথে যোগাযোগ করার এবং করি আমি সেটা। ওরা কেমন আছে? সবাই ভালো আছে? সবাই ভালো আছে, কিন্তু আমি এই দেশের যেটা কালচার দেখলাম এখানে হইলো কি, আমরা ইচ্ছা করলেও সামাজিক কাজ অনেক সময় করতে পারি না হলিডে ছাড়া।
রবিবার আপনাদের তো ওখানে সামাজিক কাজ করার কিছু নেই, আপনারা যদি সামাজিক কাজ করতে চান ওখান থেকে বাংলাদেশের জন্য করবেন না, বাংলাদেশে টাকা পাঠাবেন, বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা কাজ করবে। যেমন এখন শীতে অনেকেই রংপুর, দিনাজপুর ওই সব এলাকায় কষ্টে ভুগছে, তাদের জন্য আপনারা কিছু করবেন, আপনারা যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন। আমি একটু তথ্য যোগ করি। আপনারা যেটা বলছেন যে মূলত জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে আমি যতটুকু জানি যে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে কিন্তু গরম কাপড় দেয়া, তারপরে কম্বল বিতরণগুলি করা হয়। তো মূলত হচ্ছে আপনারা যারা সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী, হয়তো অনেক ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, বা আপনি নিজেই বললেন যে আপনি হবিগঞ্জের মানুষ, তো এমনও তো হতে পারে যে হবিগঞ্জে বা সিলেট বিভাগে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত হতে চাইছেন, যেটি হয়তো জয়যাত্রা ফাউন্ডেশন সেটিকে ফ্যাসিলিটেট করতে পারে। আমি আপনাদের কথা বুঝতে পারছি। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন আজীবন সদস্য, এবং যখনই দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতো আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে ওখানে আমরা সাহায্যের জন্য চলে যেতাম। হ্যাঁ, একটু আগে কিন্তু আপনাদের কাউন্সিলরের সাথে এই কথাটাই বলেছিল যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বাংলাদেশে, মানে ন্যাশনাল ডিজাস্টার যেটাকে আমরা বলি, আপনারা যেটা বুঝেন, তো ওই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনারা কিন্তু সহায়তা করতে পারেন, সেটাই তো আমরা বলেছিলাম। এই বিষয়টি আপা আমি একটু বলি, আমি ঢাকা যখন ছিলাম তখন আমাদের উপজেলা হলো বানিয়াচং, আমরা বানিয়াচং উপজেলা অ্যাসোসিয়েশন একটা আছে, আমি তার প্রেসিডেন্ট ছিলাম, এখনো আছি। তো ওইখান থেকে আমরা গ্রামে গিয়ে সাহায্য সহযোগিতা করছি। বিশেষ করে অনেক ছেলে আছে মেধাবী বাট গরিব পরিবারের, তারা কিভাবে লেখাপড়ার ব্যবস্থা করা যায়, বা মনে করেন অনেক বন্যায় কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা কিভাবে সহযোগিতা করা যায়, এইসব চিন্তা নিয়ে আমরা কাজ কাম করতাম। এবং গভর্নমেন্টের সাথে অনেক সময় আমরা রাস্তায় বন্যা করার লেগে সাহায্য চাইছি, আমরা ব্যানার দিছি, আমরা গভর্নমেন্টকে নলেজে দিছি যে কৃষকদেরকে সাহায্য দেওয়া দরকার, তাদের ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক অনুদান দেওয়া দরকার, কাপড় চোপড় দেওয়া দরকার, এগুলো আমরা করছি বাংলাদেশে থাকতে। এবং মিশিগান আসার পরেও আমি এখানে আমাদের বিভিন্ন সংগঠন আছে, যেমন হবিগঞ্জ অ্যাসোসিয়েশন আছে, হবিগঞ্জ সোসাইটি আছে, জালালাবাদ আছে। তো আমরা আসলে অনেক কিছু এই দেশেও করতে চাই, কিন্তু এই দেশের সিস্টেমটা কিন্তু একটু আমাদের থেকে ডিফারেন্ট। যেমন মনে করেন আমি এখানে একটা জব করি, তো আমার জবটা 3টা থেকে রাতে 11টা পর্যন্ত। আমি ঠিক গরিব টাইমে 3টা থেকে 2:45 থেকে 3টার ভিতরে আমি অফিসে মাস্ট যেতেই হবে। আমি যদি 1 সেকেন্ড পরে যাই 3টা, তো আমার একটা পয়েন্ট কাটা যাবে। জি জি, ধন্যবাদ হবিগঞ্জের ভাই। আমাদের সময় আসলে হাতে হাতে সময় অনেক কম। আমরা ফয়সাল জানি কি বলতে চাইছিল, ফয়সালের কথা শুনি, আর আপনারা আবারও আসবেন, আপনাদের সাথে আবারও কথা হবে। আমরা একটু ফয়সালের সাথে কথা বলি, আমাদের সময় স্বল্পতার সাথে আপনাদের জন্য আপনাদের সাথে বেশি কথা বলতে পারি। ম্যাডাম আমি আপনার সাথে আরেকটা কথা কি বলতে চাই। ফয়সাল সাহেব জি প্রায় 1 সপ্তাহ যাবত আমাদের সাথে একটু যোগাযোগ করতেছে যে জয়যাত্রার মাধ্যমে কিভাবে একটা এখানে কোনো একটা কিছু করা যায় কিনা, যেটা মানে এখানে আমরা একটা আপনাদের শাখা হইতে চাই, শাখা হয়ে আমরা বাঙালি কমিউনিটি যারা আছে আমরা আলোচনা করে কিভাবে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সহযোগিতা করা যায়, এইরকম চিন্তা ভাবনা আমরা করতেছি এবং ফয়সালও করতেছি। হ্যাঁ, আমরা ফয়সালকে বলেছিলাম, আপনার গাথারতে বলি যে আমাদের কিন্তু জয়যাত্রা ফাউন্ডেশনের সারা পৃথিবীতে বিভিন্ন কান্ট্রিতে, যেমন মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তারপর আমেরিকা, সিঙ্গাপুর, লন্ডন, বিভিন্ন দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যে আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের শাখা আছে। এবং লন্ডনে যেমন যে কমিউনিটিটা আছে, তারা যখন বাংলাদেশে আসে ও তাদের ফান্ড দিয়ে কিন্তু তাদের ওই এলাকাতে কাজ করে, যখন আমরা জয়যাত্রা ফাউন্ডেশন থেকে মিডিয়া কাভারেজ, ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপার মিডিয়ার কাভারেজটা দেওয়ার চেষ্টা করি। এবং আমেরিকান যে একজন আছেন যিনি, উনি সম্ভবত ক্যালিফোর্নিয়া বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, উনি 4th টাইম গিয়েছিলেন রোহিঙ্গাদের এখানে, এবং উনি প্রায় 10 আরো বেশি 30-35 লক্ষ টাকার মতো অনুদান দিয়েছিলেন রোহিঙ্গাদের। তো উনি ওনার নিজের হাত দিয়ে দিয়েছে, বাট আমরা আমাদের জয়যাত্রার মাধ্যমে দিয়েছি আর কি, জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে দিয়েছি। আমরা ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপার মিডিয়ার আমরা কাভারেজটা করেছিলাম। তো আপনারা এইভাবে সংযুক্ত হতে পারেন। ফয়সাল আহমেদ জি, আমরা যারাই আমাদের সাথে সংযুক্ত হতে চান তাদের সকলকে আমরা স্বাগত জানাই, কারণ আসলে মানুষ মানবতার জন্য, মানুষ মানুষের জন্য। আমরা চাই আপনারা আমাদের সাথে সংযুক্ত হন, আমাদের মাধ্যমে মানুষের জন্য কিছু করুন। ধন্যবাদ আপা। আর আমি একটু ফাঁকে দিয়ে আমি একটা কথা বলি, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য।
এই আমরা যারা আমেরিকা আছি, মিশিগান বিশেষ করে আছি, আমরা বাংলাদেশে যখনই ট্যাক্স ফাইল করার সময় আছে তখন আমরা কিন্তু বাংলাদেশে লুকালুকি করি, আমরা ট্যাক্স ফাঁকি দিতে চাই বা আমরা ইনকাম ট্যাক্স অফিসে যাইতে চাই না, ভয়ে কাজ করে যে এখানে গেলে কোনো ভেজাল হয় কিনা, আমরা কোনো হ্যারাসমেন্ট হয় কিনা। কিন্তু আমি মিশিগান আসার পরে দেখলাম যে না, এখানে খুব সবাই খুব উৎফুল্ল কিভাবে ট্যাক্স রিটার্ন দাখিল। এটার কারণে একটা আমেরিকান গভর্নমেন্ট, যারা আমরা অল্প আয় করি আমেরিকা, এবং কিন্তু অল্প আয় করলেও আমাদের প্রত্যেক সপ্তাহের সাথে আমাদের ট্যাক্স কেটে রাখে 10% বা 15% ট্যাক্স কেটে। কিন্তু বছরে একবার যখনই আমরা ট্যাক্সটা রিটার্ন দাখিল করি তখনই দেখা যায়, তারা হিসাব করে দেখে যে আমরা অ্যাকচুয়ালি আমরা আয় ব্যয়ের সামঞ্জস্যটা কি। যখন দেখে আমাদের লো ইনকাম, আমাদের পুরা ট্যাক্সের টাকাটা তারা রিফান্ড করে আমাদের অ্যাকাউন্টে, অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তো বাংলাদেশিরা এই কারণেই একটা, এখানে আমার মনে হয় যে যখন ট্যাক্স ফাইল করার সময় আসে তখন সবাই খুব আনন্দ উল্লাস করে যে আমরা মনে হয় কিছু পাবো গভর্নমেন্টের, এবং এই টাকা দিয়ে আমরা আশেপাশের দেশে ঘুরতে যেতে পারবো। তো এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমেরিকা, মানে মানুষ কিভাবে উৎসাহিত রিটার্ন সাবমিট করার। আমি একটা তুহিন ভাইয়ের সাথে আপনার একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে তুহিন ভাই যেটা বললেন, উনি যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ, সিলেটের, যেমন যখন বাংলাদেশে কর সংগ্রহ, ট্যাক্স, ভ্যাট নিয়ে কথাবার্তা হয়, মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন থাকে, আতঙ্ক যেমন থাকে, আবার মানুষ জানতেও চায় যে আমি যেই ট্যাক্সটি দেব এটি দিয়ে কি উন্নয়ন হবে বা আমি এর বিনিময়ে কি সেবা পাবো। আপনি যেটা বলেছেন যে মিশিগানের যেখানে আপনি আছেন সেখানে মানুষ তার চোখের সামনে ভিজিবল উন্নয়ন বা ডেভেলপমেন্ট দেখতে পায় এবং দেখে আরো সে অনুপ্রাণিত হয় ট্যাক্স কর দেওয়ার ক্ষেত্রে, এবং বেশ উৎসব মুখর একটা পরিবেশ। আমার মনে হয় এই ধরনের একটা চিত্র আপা বাংলাদেশেও সম্প্রতি এসেছে। যেমন আপনি দেখেছেন যে বিভিন্ন চলচ্চিত্রের নায়ক নায়িকা তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে করের ক্ষেত্রে মানুষকে সচেতন করা হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো ট্যাক্স কালেকশনের ব্যাপারে অনুষ্ঠান করছে। আপনার এই চ্যানেলও আমি দেখেছি ট্যাক্সের এনবিআর এর বা ট্যাক্সের অনেককে আপনি এনেছেন, তাদেরকে নিয়ে কাজ করেছেন। সো উনি ভাই যেটা বলছেন যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেটি আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন, এই টেলিভিশনটির জয়যাত্রার মধ্যে বড় একটা উদ্দেশ্যই হচ্ছে অ্যাওয়ারনেস রেজ করা, মানুষকে সচেতন করা। আমি এটা তুহিন ভাই আপনার সাথে আমি একটু সুর মিলিয়ে বললাম আর কি। না, থ্যাংক ইউ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে সবাই রিটার্ন সাবমিট করার লাগে যে ইন্টারেস্টেড হয়, এটি একটা দেশের লেগে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আমাদের দেশে যখন এই ট্যাক্স সাবমিট করার সময় আসে তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কারণ ট্যাক্স রিটার্ন দাখিল করার পরও চিঠি যায় যে আপনি এটা আবার নিয়ে আসেন, আবার এটা নিয়ে আসেন। কিন্তু এই দেশে সেটা নাই, কারণ আমরা যখন যেখানে চাকরি করতেছি, এবং অনেক সময় দেখা যায় কি ডাইরেক্ট আমরা কোম্পানিতে হায়ার হচ্ছি, অনেক সময় দেখা যায় মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। তো যে মিডিয়ার মাধ্যমে যাচ্ছি ওদের কাছে হিসাব থাকে, ওরা ডিসেম্বর আসতে আমার নামে পাঠিয়ে দিবে যে তোমার কাছ থেকে এত টাকা ইনকাম করছো, তুমি এত টাকা আমরা ট্যাক্স কাইটা রাখি। আচ্ছা, তো আমার যখনই আমি এটা সাবমিট করব, তো এই দেশের যারা সিটি কর্পোরেশন অফিস, তারা দেখে যে এই লোকটা ইনকাম কত, এবং এতে সে কি আমরা যে কাইটা রাখছি এতটা টাকা, এটা কি তার লাগা কোনো কষ্ট হয়। আপনার যদি কোনো রকম কোনো কমপ্লেইন থাকে সেটা আপনি আমাদেরকে মেইলের মাধ্যমে পাঠান, এটা আমরা প্রস্তাবন রাখবো আমাদের এখানের যেখানে যেটা। আচ্ছা, এখানে জামিল আহমেদ কিছু ছিল, একজনে প্রশ্ন করেছেন লন্ডন স্টুডিও কই আপনাদের। লন্ডনে ভাই আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আমরা প্রোগ্রামের পরে আপনার সাথে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে, আমাদের লন্ডন স্টুডিও আছে, সেখান থেকে আপনি কানেক্ট হতে পারেন। আরেকজন লিখেছেন জহিরুল হক বশির, ব্রাজিল থেকে দেখছি, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জয়যাত্রা টেলিভিশন প্রতিবেদন প্রত্যাশা করেন। ব্রাজিল প্রবাসী বাংলাদেশি রেভিডেন্স যোদ্ধারা দোয়া ও শুভকামনা রইল। আমার সুপ্রিয় সিস্টার হেলেনা জাহাঙ্গীর আপুকে জয়যাত্রা টেলিভিশনের পরিবারও প্রতি ওনার নাম্বার দিয়েছেন। ধন্যবাদ আপনাদের যারা আমাদের সাথে সংযুক্ত আছেন। আরেকজন লিখেছেন জয়যাত্রা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা প্রবাসীদের জন্য অনেক কাজ করে যাচ্ছে, যে এই টেলিভিশন আপনাদের জন্যই। এটা অত্যন্ত একটা আনন্দের খবর যে একই সাথে ব্রাজিল থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছেন, অনুষ্ঠানটি যোগ দিয়েছেন, এবং আমার ধারণা আপনার অনেক ভক্ত দর্শকও সংযুক্ত হয়েছেন, যারা অনেকে টেলিফোন নাম্বার দিয়ে সংযুক্ত হতে চাইছেন, স্টুডিও কোথায় জানতে চাইছেন। এটি একটা ভালো ফিডব্যাক। হ্যাঁ, ওনারা যদি দেখে থাকেন তাহলে ওনাদেরকে আমন্ত্রণ করছি, আপনারাও আমাদের টেলিভিশনে এসে কথা বলতে পারেন। আমরা আপনাকে আমাদের অফিস থেকে আমাদের প্রোডিউসারদেরকে আপনাদের নাম্বার দেওয়া হবে, ওরা যোগাযোগ করে আপনাদের আমাদের গ্রুপে নেওয়া হবে। ওকে,
আমার একটা তুহিন ভাই আপনার কাছে প্রশ্ন আছে ছোট, এটা জানার বিষয়। আমি যেটি অনুষ্ঠানের কিছুটা শুরুতে উল্লেখ করেছি যে আমি 2012 সালে একটা অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, তারপরে তেমন ধরা যাক আর তেমন যোগাযোগ হয়নি। বাংলাদেশ থেকে যারা পেশাজীবী, ধরা যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমের কর্মী, সাংবাদিক, মিডিয়া, তারা যে আমরা দেখি বিভিন্ন সময় এক্সচেঞ্জ প্রোগ্রামে মিশিগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জায়গায় ভ্রমণে যান, তারা ওখানে যে আমেরিকার বিভিন্ন পরিবারের সাথে হোমস্টেতে থাকে। হোমস্টে ধরা যাক একজন বয়স্ক মিশিগানের ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা তাদের বাড়িতে বাঙালিদেরকে আমন্ত্রণ জানায়, তারা পুরো সিটি ঘুরিয়ে দেখায়। আপনি জানেন যে হোমস্টে বলে একটা শব্দ আছে এরকম। সো এই সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালিরা কতটুকু শিখতে পারছে, এবং আপনি যখন দেখেন যে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ সেখানে যায়, তারাই বা বাংলাদেশের কথা কতটা বলে আপনাদের ওখানে, যে আপনি খেয়াল করতে পেরেছেন ব্যাপারটি? এটা বিষয়টা হচ্ছে কি, এখানে যারা বাংলাদেশি আসে, আমরা যারা বাংলাদেশি মানুষ মিশিগান আছি, আমরা কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো কেউ আসলে আমরা চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা তারা করতে। এবং আমার মনে হয় কি একটা জিনিস আপনাদেরকে আজকে জয়যাত্রার মাধ্যমে আমি জানাইতে চাই, আমাদের বাংলাদেশ থেকে যেই আসে মিশিগান যদি আসে কখনো, তো সেটা যদি স্যাটারডে অথবা সানডে হয়, তো এটা হলো সবচেয়ে সুন্দর, কারণ এই দুইটা দিন আমাদের ছুটি থাকে, ব্যবসায়ীরাও একটু ঝামেলা কম থাকে। তো এই দুইটা দিন হলে যে কোনো প্রোগ্রাম আমরা বড়ভাবে, আচ্ছা আমরা মনে রাখবো, আমরা যখন যাব বেড়াতে শনিবার রবিবারে যাতে যাই, যেহেতু শনি রবিবার দুদিন লেগে যাবে। আমি হেলেনা জাহাঙ্গীর ম্যাডামকে আমি দেখছি বিভিন্ন সময় ফেসবুকে, এবং ওনার কার্যকলাপ আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি দেখছি উনি প্রকৃতপক্ষে একজন অনেক বড় মনের মানুষ এবং খুব বড় রকম। আমি আপনাদের ভালোবাসার মানুষ, আমি বড় না, আমি আসলে মানুষকে ভালোবাসতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই। হেলেনা জাহাঙ্গীর আপনাকে একটা অনুরোধ করব, আপনি যখন মিশিগান আসবেন আপনি চেষ্টা করবেন শনি এবং রবি এই দুইটা দিন যাতে আপনি কি 2 দিনের জন্য আসতে বলছেন? আপাতত আরো বেশি দিনের প্রোগ্রাম, মানে যখনই আসে। তুহিন ভাই, আমি আমেরিকাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে টু টাইম গিয়েছিলাম, কিন্তু আসলে মিশিগান আমার কখনো যাওয়া হয় না। আমি নিউ ইয়র্ক, ডালাসে আমার ফ্যামিলি থাকে, আব্বা আম্মা সিটিজেন ওখানকার, আমার বাবা নেই, মারা গেছেন। আমার ছোট বোন থাকে, আমরা 2 বোনেই, আমার বোনের ফ্যামিলি থাকে ডালাসে, টেক্সাস। ওখানে আমি গিয়েছি কয়েকবার। নিউ ইয়র্কে আমি আমার নেত্রীর সাথে গিয়েছিলাম। আমি সেখানে যাওয়া হয় নাই। আমার অনেক ফ্রেন্ড থাকে, আমার ক্লাস ফ্রেন্ডরা থাকে অনেকে। আমি যাব যদি, যেহেতু তুহিন ভাই যেহেতু আমন্ত্রণ করেছেন, যদি জয়যাত্রা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হন, জয়যাত্রা টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন, অবশ্যই যাব। আপনাদের সাথে নতুন আত্মীয়তার সম্পর্ক হবে আমাদের অবশ্যই। আমি জয়যাত্রা টেলিভিশনের আমার হেলেনা জাহাঙ্গীর আপনাকে অনেক ধন্যবাদ জানাই আজকে এই আলোচনায় আমরা সবাইকে ডাকার জন্য এবং কথা বলার জন্য। এবং আপনাদের কাছ থেকে আমরা চেষ্টা করব অনেক কিছু জানার, এবং আপনারাও আমাদের কাছ থেকে জানার চেষ্টা করেন। জি তুহিন ভাই, আমাদের একটা আবদার আছে। আবদারটা হচ্ছে, বুঝা যায় আপনি শুধু দেশের ভিতরে যে মানুষের সেবা করতেছেন তা জি না, আমার আপনার কাছে একটা আবদার হচ্ছে, আপনি প্রবাসী বাঙালি যারা আছেন ওখানে, বাঙালি কমিউনিটি, আপনি তাদের সাথে সম্পৃক্ত থাকবেন। আমাদের পক্ষ থেকে আমাদের ভালোবাসাগুলো তাদের কাছে পৌঁছায় দেবেন। আমরা সমস্ত বাঙালি জাতিকে ভালোবাসি। আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতার বঙ্গবন্ধুর দেশের মানুষ যেখানে যেখানে আছে সবাইকে আমরা ভালোবাসি। আমরা চাই আমাদের এই টেলিভিশনের মাধ্যমে সকল ভালোবাসা তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য। তো আপনার কাছে একটাই আবদার যে আপনি ওই বাঙালি কমিউনিটিকে ধরে রাখুন এবং তাদের সবাইকে আমাদের টেলিভিশনের মাধ্যমে আনার চেষ্টা করুন। এবং এটি একটা তথ্য আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে যে একটা টেলিভিশন চ্যানেল বা গণমাধ্যম হচ্ছে একটা বিভিন্ন দেশের বিভিন্ন মানুষকে কানেক্ট করতে পারে, সংযুক্ত করে। এবং আমার ধারণা জয়যাত্রা টেলিভিশন প্রথম থেকেই এটি করতে চাইছে যে প্রবাসীদেরকে এখান থেকে আলোচনা করে। এখানে ইতিমধ্যে অনেক মন্ত্রী, অনেক এমপি ওরা এসেছেন, স্টুডিওতে কথা বলেছেন। আমি নিজেও একটা সংলাপ নামে অনুষ্ঠান করি, নাগরিক সংলাপ, যেখানে অনেক কর্তা ব্যক্তিরা আসেন। তো আপনাদের কিন্তু আপা যেটা বলেছেন, সবার সংযুক্তির মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের পথও কিন্তু বের করা যায়। যেমন আমি খেয়াল করছিলাম যে আপা আজকে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, উনি কিন্তু তার ফাঁকে ফাঁকে জানতে চাইছেন কিভাবে দেশের মানুষের কল্যাণে আপনারা কাজ করতে পারেন, প্রবাসীরা কি করে বন্যার্তদেরকে হেল্প করতে পারেন, শীতার্তদেরকে হেল্প করতে পারেন। তো ওনার আমি অ্যাপ্রিসিয়েট করি আপা সামনাসামনি যে আপনি কিন্তু
দেশের মানুষের জন্য যে কাজ করতে চাইছেন এটি বিভিন্ন ভাবেই আপনি প্রকাশ করছেন। হ্যাঁ, সেটাই। আমি কিন্তু আমার নিজের জন্য কোনো সাহায্য চাইনি, আমি চাইছি মানুষের জন্য, যারা অসহায় মানুষ। আমরা আসলে একে অন্যের জন্যই, মানুষ মানুষের জন্য। 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ। আমরা 10 জনকে সহায়তা করতে পারলে কিন্তু আমাদের আত্মতৃপ্তি পাবো আমরা, আল্লাহ পাকও খুশি হবেন। তো তহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনি আবারও আসবেন যেদিন আপনার ছুটি থাকে। আর আমরা যদি কখনো যাই, জামিলা আহমেদ এবং আমি, তাহলে শনি রোববার কি প্রাধান্য দিয়ে যাব। আমার এই শনি রবিবারের উদ্দেশ্য হলো, যদিও আমার ভাইয়ে বললো যে মাত্র 2 দিন না, আসলে আমেরিকা আসলে মানুষের টাইমে কভার করতে পারে না। তো মনে করেন যখন মিশিগান ভাই, সত্যি কথাটা বলবো, যখন আমেরিকা যাই নিজেই না তওবা করতে হয়। এত লং জার্নি, আমি যতবার গিয়েছি ততবারই আমি আর আসবো না। মানে আমি যাওয়ার পর আমাকে 2 দিন ঘুমাতে হয়, টায়ার্ড হয়ে যাই। যদিও বিজনেস ক্লাসে যাই, এত কষ্ট। আমরা চেষ্টা করবো আপা যখন আসবে তখন আমরা চেষ্টা করবো, যদি সামারে আসে হচ্ছে বেস্ট হবে কি কোনো একটা ভালো পার্কে আমরা গেলে বেশি মানুষের একটা আয়োজন করে। এবার মাস্ট আমরা মিশিগান যাব, এবার আমেরিকা গেলেই মিশিগান যাব। হ্যাঁ, সেটাই। এবং ফয়সাল ভাই আমাদের অত্যন্ত সোশ্যাল মানুষ। এখানে সে বাংলাদেশ থেকে যেই আছে, সে তার অফিসে যদি ছুটি নাও থাকে, সে ছুটি নিয়ে হলে আসে, তার সময় দিয়ে চেষ্টা করে মানুষের সেবা করতে। এমনিতে আসলে খুব অ্যাপ্রিশিয়েট করি তার। সেটাই, ফয়সাল ভাইয়ের কথা এবং তুহিন ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে আমরা বাঙালিরা যে অতিথি পরায়ণ, এবং সেটি কিন্তু আপা যখন বিদেশে গেছেন দেখেছেন। আমি নিজেও যখন সর্বশেষ যাই, আমি 1 মাস আমেরিকাতে ছিলাম টোটাল। সেখানে প্রায় 17টি স্টেটে আমি গিয়েছি। যদিও দুর্ভাগ্য করে মিশিগান যাওয়া হয়নি, কিন্তু প্রতিটি স্টেটে 2 দিন 3 দিন করে আমার অভিজ্ঞতা। কিন্তু যাওয়ার পরে ওই যে ঘুমাতে হয়, রেস্ট নিতে হয়, জেট ল্যাগ, আবার ফিরে আসার পরেও বাংলাদেশে জেট ল্যাগ তো হবে। হ্যাঁ, সেটাই। আমাদের আসলে অনেক কাজের হ্যাম্পার হয়ে যায়, দেশে আসলে সমস্যা হয়ে যায়। তো ফয়সাল আহমেদ, তুহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনার সাথে আমরা বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, আবার দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আহমেদ, আমাদের অনেক ধন্যবাদ আমাকে আপনারা সেই সময়টুকু দেওয়ার জন্য। আমি নিজে থেকে চেয়ে নিয়েছিলাম সময়টা, কারণ আজকে আমার কথা বলার মানে ছিল না। আমি আজকে যেহেতু অতিথিদের নিয়ে আসছিলাম, অতিথিরাই ছিল আজকের প্রধান আকর্ষণ, বিশেষ করে আমাদের এই মেয়র হ্যান্টামিকের। যাই হোক, ওনারা প্রত্যেকেই হ্যাপি মানে জয়যাত্রার সাথে কথা বলে। তো আমি প্রথমে বলছিলাম যে আমি আমার মনের এবং আবেগের কিছু কথা আমি সর্বশেষে বলতে চাই। আমি এই আবেগের অল্প যদি একটু সময় দেন আমাকে, তাহলে আমি আমার আবেগের কিছু কথা এই প্রবাসীদের পক্ষ থেকে কিছু বলতে চাই। এই কথাটা বলার আগে আমি একটা বিষয় ইয়ে করে নিই, যে আমার এক ভাই প্রশ্ন এখানে সুনীল ভাইয়ের কাছে প্লাস আমাদের ফাদের ভাইয়ের কাছে রাখছেন, যে আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যাপারটা। আমি গত 2 সপ্তাহ যাবত আমি আমার এখানে যারা কমিউনিটিতে যারা আছেন, যারা নেতৃস্থানীয় যারা আছেন, আমি ওনাদেরকে নিয়ে আমি গত সানডেতেও বসছি, গত স্যাটারডেতেও বসছি, এবং আগামীকালকে এবং আজকে বিকালবেলাও বসার কথা। আমি চেষ্টা করতেছি যে জয়যাত্রা ফাউন্ডেশনের সাথে আমরা বিশেষ করে মিশিগানের পক্ষ থেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আমরা জয়যাত্রার সাথে কাজ করতে চাই। এটা আমাদের মনের কথা, আপনার আবেগের কথা বলুন, আপনার মনের কথাগুলি বলুন, আমাদেরকে শেয়ার করুন। জি, আর এর আগে আপনার কথাগুলি শোনার আগে একটু কথা বলে নেই। ফয়সাল আহমেদ, আপনি ওই যে তহিন ভাই যেটা বললেন যে উনি আমাদের সাথে কানেক্ট হতে চান, তো ওই অ্যারেঞ্জমেন্ট আপনি করেন, যেহেতু আমরা জয়যাত্রা টেলিভিশন থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন মিশিগানে। মিশিগানে কোনো বাঙালি যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, আপনার মাধ্যমে যেভাবে পারে কমিউনিকেট করুক, আপনি এটার তত্ত্বাবধানে থাকবেন, আপনাকে আমরা দায়িত্ব দিচ্ছি। একটা হতে পারে যেমন একটা পর্যায়ে বলেছেন যে প্রায় 40-50 হাজার বাঙালি ওখানে আছেন। এমন হতে পারে যে বিভিন্ন পেশায় সফল যারা, তাদের চিত্র আপনি তুলে ধরতে পারেন, যাদেরকে দেখে বাঙালি অন্য কমিউনিটির মানুষও কিন্তু আগ্রহী। এখানে মনে হয় আমাদের ফরেন গেস্ট না আনাই বেটার। আমাদের বাঙালি যারা আছে তাদেরকে আনলে আমাদের বাঙালিরা খুশি হবেন, কারণ বাঙালিরা তো আসলে ওই আমেরিকার মেয়র অথবা কাউন্সিলর আমাদের এখানে আসলে কোনো কাজে লাগবে না। আমরা চাই যে কাজে লাগবে না সেটা বলবো না, কাজে লাগতেও পারে, কিন্তু বাঙালিরা আসলে আমাদের দুঃখ কষ্ট জানতে চাই, বাঙালিরা কি করে সেটা জানতে চাই। আমাদের
বাঙালিদেরকে তুলে নিয়ে আসবেন? যেমন তুহিন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, তুহিন ভাই আমাদের সাথে কানেক্ট হতে চাচ্ছে, বা ওই সিলেটি মানুষ কিন্তু ওখানে রাজনীতিতে যুক্ত হয়েছে হতে পারে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা গিয়েছে তাদেরকে আনার চেষ্টা করবেন। কিন্তু বাংলাদেশের কালচার সম্পর্কে তো আসলে আপনাদের যে মেয়র আছেন বা কাউন্সিলর আছে সে তো আসলে অজ্ঞ না বা কিছু জানেন না, করতে পারেন না। জি জি না, আমি আসলে আজকে যে আয়োজনটা করছি এটা হচ্ছে যে যিনি মেয়র এবং যে কাউন্সিলর যে দুজন আছেন ওনারা আসলে আমাদের বাঙালি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ঠিক আছে। এবং যদি ওনারা যদি আমাদের সাথে কানেক্টেড হয়ে যদি বাংলাদেশে যে ডিজাস্টার গুলি হচ্ছে সেখানে যদি তারা আপনার সহায়তা করে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। মেয়রের কাছ থেকে আমি এই যে জয়যাত্রা ফাউন্ডেশনকে আমি হ্যামট্রামিক সিটির সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন। তাহলে আপনি একটা কমিউনিটি করেন, সেখানে 101 জনের একটা কমিটি করেন, সেখানে কমিটির প্রেসিডেন্ট থাকেন, আপনি মেয়রকে রাখেন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, কাউন্সিলরকে রাখেন সহকারী অ্যাডভাইজার রেখে, তুহিন ভাই ভাইস প্রেসিডেন্ট হলো। জি, আমার আসল উদ্দেশ্য এটাই কিন্তু এটা। তাহলে আপনারা এইভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ইভেন আপনি যেটা বললেন এমন হতে পারে যে মিশিগান ডিসকাশন গ্রুপ বা সামথিং এরকম একটা কমিটি করে যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, কাজ করতে চাইছেন, তারা কিন্তু সংযুক্ত হতে পারে। রাইট। আচ্ছা, আপনার আবেগের কথা বলুন, আপনার কষ্টের কথা বলুন, আপনার দুঃখের কথা বলুন। আমার আবেগের কথাটা হচ্ছে যে আসলে আমি মন থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি প্রথমেই সৃষ্টিকর্তার কাছে আমি বিশেষ করে এটা আমার সামনে বলা না, যে আমি সৃষ্টিকর্তার কাছে বিশেষ করে আমাদের হেলেনা আপার দীর্ঘায়ু কামনা, এটা আমি মন খুলে সৃষ্টিকর্তার কাছে কামনা করি। এই কারণে একমাত্র এই প্রথম একজন মহিষী নারী, আমি প্রথমে বলছিলাম যে আমরা আসলে অবহেলিত এই প্রবাসী, একমাত্র এই একজন মহিষী নারী এই প্রথম আমি দেখলাম বা আমি জানলাম, আমি দেখতেছি যে একজন মহিষী নারী এই প্রবাসীদের এবং বাংলাদেশের তথা বিভিন্ন জায়গার গরিব দুঃখীদের নিয়ে কাজ করতেছে। এই জন্য আমি মহান আল্লাহর কাছে প্রথমেই আমি এই কাজের জন্য শুকরিয়া এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং এই নিরিখে আমি দুই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে উনি ভালো কাজ করতেছেন বা আমরা যারাই ভালো কাজ করি আমাদের পিছনে কিন্তু সমালোচনা হয়। আমরা শুনি তো আমরা আসলে সমালোচনার ঊর্ধ্বে, কারণ এই কারণে যে ভালো কাজের সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজে। ফয়সাল আহমেদ, আলোচনা হলেই সমালোচিত হবে, এটাই হচ্ছে ন্যাচারাল। আর একটা কথা যে আপনারা দোয়া করেন বলে হয়তো আমি বেঁচে আছি, এত সুস্থ আছি, নাহলে যেভাবে আমি কাজ করে যাচ্ছি, যেভাবে মানে রেস্টলেস নিয়ে চলছি, আপনারা দোয়া করেন বলেই হয়তো কাজের গতি আরো বাড়াতে পারি বা আরো শক্তি পাচ্ছি। আপনি অবশ্যই সবার দোয়া পাবেন, এটা আপনার এটা কেউ কাছে বলে দিতে হবে। আপনার আবেগের কথা বলেন, আপনার কষ্টের কথা বলেন, আপনার কষ্টের কথা শুনুন। কষ্টের কথাটা হচ্ছে যে এই যে আমরা যখন শুনি, আমরা যারা প্রবাসী, আমরা আপনারাও জানেন এবং সবাই জানে যে আমরা প্রায় 1,20,00,000 প্রবাসী আমরা প্রবাসে বসবাস করি। এটা হচ্ছে কাগজপত্র হিসাব অনুযায়ী আমার মনে হয় আরো বেশি হবে, কারণ এখানে অবৈধ প্রবাসী অনেক আছে যারা বৈধভাবে কাগজপত্র হিসাব নেয়। তো একটা প্রবাসী যদি এই দেশে একটা প্রবাসী যোদ্ধা যদি বাংলাদেশের 3 জনের একটা ফ্যামিলির মানুষকে মানে ভরণ পোষণ করে থাকে, তাহলে সেই অনুযায়ী 3,60,00,000 মানুষের ভরণ পোষণ একমাত্র প্রবাস থেকেই আসতেছে। তো আমরা যখন এই এত কিছুর পরে আমরা কেন প্রবাসে আসি? আমরা প্রবাসে আসি বাংলাদেশে হয়তো সেরকম মানে চাকরির ব্যবস্থা নাই বা আমরা কাজ করার মতো সেরকম সুযোগ আমরা পাই না, বিধায় তো প্রবাসে আসি। তো আমরা প্রবাসে যারা আসি, আমাদের যারা বাংলাদেশে আছে বা যারা বাংলাদেশে বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন, ওনাদেরকে আপনি যেরকম আমাদেরকে মায়ার নজরে নেক নজরে দেখতেছেন, ওনাদেরকে উচিত সেই নজরে দেখা। আমরা যখন শুনি যে আসলে আমাদেরকে নিয়ে কেউ কটাক্ষ মন্তব্য করে, আমাদেরকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করে, প্রবাসীদেরকে নিয়ে কেউ খারাপ সমালোচনা করে, তখন আসলে আমাদের অনেক কষ্ট হয়। কেউ কিন্তু করে না, আমাদের প্রবাসীদের নিয়ে কেউ খারাপ সমালোচনা করে না। আপনাদের অবদানকে কিন্তু সবাই আমাদের নেত্রী কিন্তু সুনজর রয়েছে সকল প্রবাসীদের, নেত্রী সুনজর আছে আমরা জানি, কিন্তু এবং আপনি খেয়াল করেছেন যে অনুষ্ঠানে কিন্তু আপা কয়েকবার বলেছেন রেমিটেন্স যোদ্ধা, রাইট। এক একজন এক একটা অ্যাম্বাসেডর, আপনাদের কিন্তু হ্যাঁ কুনজরে দেখার কোনো সুযোগ আমরা দেখি না। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে আসলে আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভূমি, আমরা সব বাংলা মায়ের সন্তান, আমরা আমাদের সবার ভাষাই এক। আমি মনে করি এটা কিন্তু ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য মানুষ অনেক যুদ্ধ করেছে। এই নিরিখে আমি কথা বলতে চাই যে আমরা এই 21শে ফেব্রুয়ারিতে আমরা এরকম একটা শপথ করি, আমরা 21শে ফেব্রুয়ারি মাস এবং এই মাসে আমরা
এমন একটা শপথ করি আমরা কাউকে কটাক্ষ না করে কেউ কাউকে সমালোচনার চোখে না দেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। শেখ হাসিনার যে মানে সোনার যে বাংলাদেশের যে স্বপ্ন দেখতেছেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে হেল্প করি, আমরা সবাই মিলে যারা প্রবাসী আছে যারা বাংলাদেশের সবাই মিলে আমরা হেল্প করি, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কারণ বাংলাদেশ আমরা সেই জায়গায় নিতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে যদি আমাদের সব 18 থেকে 20 কোটি মানুষের কর্মসংস্থান হয়ে যায় তাহলে আমরা কেন প্রবাসে আসবো? আমরা কখনোই প্রবাসে আসবো না। আমরা প্রবাসে থাকতে চাই না। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে রেখে আমরা অবশ্যই প্রবাসে থাকতে চাই না। আমরা অনেক কষ্ট করে প্রবাসে। তো আমরা চাইবো যে বাংলাদেশকে আমরা সোনার বাংলা যদি করতে পারি তাহলে আমরা কখনো প্রবাসে আসতে হবে না। সেই কাজ করি আমরা। আমি কারণ নাম উচ্চারণ করে বলতে চাই না, কাউকে মানে কোনো মেনশন করে বলতে চাই না যে উনি আমাদের সমালোচনা করেন। আমি যারাই করেন তাদেরকেই বলতেছি প্লিজ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করি। আর এই কাজের কারণে আর সমালোচনার কারণে আমি আমার নিজের সমালোচনা করলে ভালো। ফয়সাল, একটা জিনিস কি, আমি যখন ইয়াং জেনারেশনের সামনে বক্তব্য দিতে যাই আমি কিন্তু মাঝে মাঝে বলি সমালোচনা না করলে কিন্তু আমরা বুঝবো না যে আমাদের ভিতরে আসলে কি কি সমস্যা আছে। সমালোচনা হওয়া ভালো। এই কথাটি ঠিক এবং খুব গুরুত্বপূর্ণ যেটি ফয়সাল ভাই বললেন যে প্রবাসে থাকা কিন্তু অনেক কষ্টের, অনেক থাকে। যদি আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশটাই যদি পুনর্গঠন হয়, সুন্দর করে গড়ে ওঠে, প্রত্যেকে যারা প্রবাসে আছেন তাদের যে ওখানেই থাকতে হবে এমন না, আপনি কিন্তু দেশে ফিরে এসেও দেশের জন্য অনেক কিছু করতে পারেন। অবশ্যই এই যে একটা আগ্রহের জায়গা আপা, এটি খুব গুরুত্বপূর্ণ যে বিদেশে যারা থাকে তারা কিন্তু দেশকে নিয়ে অনেক ভাবে। এবং আমি তো অনেককে দেখেছি যে আমরা দেশে, আপনি তো খুব ব্যস্ত থাকেন, আমরাই যখন বিদেশে যাই তারা ফিরে এসে দেশের জন্য কি করা যায় সেই নিয়ে তার উদ্গ্রীব থাকে। এবং ফয়সাল ভাইয়ের মতো মানুষদের জন্যই কিন্তু আমার মনে হয় যে আরো অনেকে অনুপ্রাণিত হবে দেশে আসার জন্য। রাইট। ফয়সাল, আমি আমার যে আবেগের কথাটা আসলে বলে ফেলছি, বুঝে ফেলছেন আমার আবেগটা কি। তো আমি এই কথাই বলবো, সর্বশেষে একটা কথাই বলবো। আমি আসলে জয়যাত্রা টিভিকে, যিনি জয়যাত্রা টিভির কর্ণধার, ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং জয়যাত্রা টিভিকে আমি জয়যাত্রা টিভির জয়গানে মুখরিত হোক সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী। কারণ যেহেতু আমরা প্রবাসীরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি এবং জয়যাত্রা টিভি একমাত্র প্রবাসীদের নিয়ে কাজ করতেছে। তো আমি এই নিরিখে আমি আসলে কবিও না, আমি লেখকও না। তো আমি আসলে এই জয়যাত্রা টিভির মাধ্যমে আজকে সারা মানে যারাই জয়যাত্রা টিভি আজকে এই অনুষ্ঠান দেখতেছেন, আমি সবার সামনে আমি আমার নিজের লেখা একটা কবিতা আমি আপনাদেরকে শুনিয়ে আমি এখান থেকে বিদায় নিব আজকের এই ইয়ে থেকে, যদি আমাকে অনুমতি দেন। জি জি, অবশ্যই অবশ্যই। তার আগে আমরা আসলে কবিতাটা হচ্ছে যে আমার এটা আমার ব্যক্তি, আমি আমার মনের লেখা। আমি কিন্তু কবি না, আমি আগে বলে নিছি, আমি আমার ব্যক্তি মনের মধ্যে কিছু কথা। আমরা সবাই কবি, আমরা সবাই লেখক। যে একলা লিখতে পারে সেই লেখক, যে একলা ইয়ে করতে পারে সেই কবি। আমি আমার কবিতাটা হচ্ছে যে কবিতাটা হচ্ছে আমরা যারা দুনিয়াতে আমরা যারা আল্লাহর সৃষ্টি সেরা জীব, আমি সবার উদ্দেশ্যে আমার এই কবিতাটা। সেটা হচ্ছে যে আমার কবিতাটার নাম হচ্ছে অধর্মচারী। অধর্মচারী। ওরে কাপুরুষ, ওরে বেঈমান, জানিস কি তুই কে? কোথায় ছিলে, কোথায় রলে, জন্মালো তোকে কে? যাহার খেলে চিনলে না তাকে, ভুলে আছিস আত্মভোলা, ভাঙ্গিবে ভুল, থাকবে না সময়, করিস নি আর অবহেলা। মাটির মানুষ মাটি হবে, বিচার হবে কর্মের, যেমন কর্ম তেমন ফল, রাস্তা তো ধর্মের। ধন্যবাদ। চমৎকার চমৎকার লেখনী, আপনার লেখনী, আপনি চমৎকার লিখেছেন। আপনি তো অনেক বড় কবি মনে হচ্ছে। যদিও বলেছেন কবি নন আপনি, কিন্তু আপনার যে ভাষার শৈলী, আপনি যেভাবে সুন্দর করে বললেন, যে এক একটা ওয়ার্ড, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে শব্দগুলি শুনে মনে হচ্ছে যে শব্দ চরণগুলো দেখে যে আপনি কবিতা লিখেন নিয়মিত। তো যাই হোক, তো আমি আজকে আজকের এই আয়োজনের জন্য আমি জয়যাত্রা টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার সাথে, আমাদের আরেক ভাই, আমি আসলে নামটা ভুলে গেছি, যিনি আমাদের সাথে এখন জড়িত আছেন, আমার সাথে উপস্থিত আছেন, আমি ওনাকে বিশেষ করে আমাদের এই সবাইকে ধন্যবাদ। সবাইকে আমাদের জয়যাত্রা টেলিভিশন স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ। যারা মেয়র সাহেব ছিলেন, কাউন্সিলর সাহেব ছিলেন, তুহিন ভাই ছিলেন, আরেকজন ভাই ছিলেন। আমি আবারও সবার সাথে একটা পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে যিনি আমাদের সাথে আজকে যিনি জড়িত ছিলেন, উনি বিদায় নেবেন আপনাদের কাছ থেকে। মেয়র সাহেব কি আছেন না চলে গেছেন? আছেন এখনো। এই যে আছেন, উনি আছেন। সবাইকে একটু হাই হাই হ্যালো।
আমাদের ফাদেল সাহেব, জি, Okay. আমাদের বাঙালি জাতির গর্ব, all are invited to our Bangladesh, okay? Sure. জি, এবং আমাদের তুহিন ভাই, yes, এবং আমি আবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। জি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জি, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনি কি বাইরের স্নোটা দেখবেন? দেখাতে পারেন, জি, আচ্ছা। এই যে দেখেন আমাদের আমেরিকার অবস্থাটা, জি, জি, দেখা যায়। একদম জি। সাদা তুষারপাত আমরা দেখতে তুষারপাত পাচ্ছি। হচ্ছে, হ্যাঁ। জি, জি, দেখতে পাচ্ছি, জি। ও মাই গড, অনেক তুষারপাত হচ্ছে, পুরা ঘোলা হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে কি তুষারপাত হচ্ছে, কিভাবে, কত ঠান্ডা, স্তরে স্তরে তুষার জমে আছে। হ্যাঁ ফয়সাল, অনেক ধন্যবাদ যে একটা সুন্দর জিনিস দেখালেন। যারা আজকে আমাদের সাথে কানেক্ট আছে তারা দেখলেন, আমরা দেখলাম। আমরা তো আসলে এখন মিশিগানে, আমরা এখন বাংলাদেশে, আমরা এখান থেকে মিশিগানকে উপলব্ধি করতে পারছি, অনুভব করতে পারছি। মেয়র সাহেবকে বিদায় নিবেন? হ্যাঁ, উনি বিদায় নেবেন আপনাদের কাছ জি, থেকে। জি, জি। And we are at the closing session of the program. I would like to thank Honorable Mayor for attending this program, and with permission from the presenter, I would also like to come invite you to yeah. Bangladesh. I would love to come to Bangladesh. we'll be able to- It's kind of embarrassing We're that glad, after all yeah. these years Okay. of knowing Bangladeshi people and Okay. being somewhat familiar with Bangladeshi Okay. culture, and Mhm. I've never been, so Okay. I look forward to it. Thank you very much for joining the program, Honorable Mayor. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদের সাথে যে সংযুক্ত ছিলেন মিশিগান থেকে, সবাইকে আবারও আমাদের সাথে কানেক্ট হওয়ার আমন্ত্রণ রইল। যখন সুযোগ পাবেন আমাদের সাথে কানেক্ট হবেন। ধন্যবাদ ফয়সাল আহমেদ। তো জামিল ভাই, কেমন লাগলো আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আপনার? খুবই ভালো আপা, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মধ্য দিয়ে, আপনার মাধ্যমে জয়যাত্রার দেশের বাইরের যে সমস্ত দর্শক, অগণিত শুভাকাঙ্ক্ষী আছেন, আমি অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এই টেলিভিশন চ্যানেলের কত দর্শক আছে। আপনি কিন্তু আমাকে বলেছেন 7.5 লাখ একটি পেজের ভিউয়ার, এক এক পেজে এক এক রকম, 7.5 লাখ, প্রায় 12 লাখ আছে, 3.5 মানুষের লাখ মতো, আছে, এবং বিশ্বের অন্য দেশে তো 1.5 আছেই। আছে, জি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভাষার মাস এটি, ফেব্রুয়ারি। এই মাসে আমার একটা অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকে বাংলা ভাষার প্রতি যারা শ্রদ্ধাশীল হব, যারা প্রাণ দিয়েছেন বাংলা ভাষার প্রাপ্তির জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমরা প্রত্যেকে এই ভাষার মাসে আমরা অত্যন্ত ভালোভাবে বাংলা ভাষাকে সুন্দরভাবে আমাদের কাজে ব্যবহার করতে পারবো আগামী দিনে, এই আশাবাদ থাকবে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আবারও দেখা হবে কোনো না কোনো দেশের সাথে আমরা কানেক্ট হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।